1 বছর ধরে খাইতেই দেয় না। মানে আমি বলি যে আমি তো ওরটা খাইতে চাই না, আমি বলছি যে আমি বাজারে কইরে দেই, তুমি রান্না তাও রাইন্দে দেবো না, আমাকে রাইন্দে দেবো না। এইটা কি রাইন্দে দেবো না, আমার খাওয়াইবো না, আমার দিক পেরিবার না, আমার সবসময় কথা বলে আমার সাথে শয়তান আর যাও, দুইটা বলেই কথা বলে, আর কোনো কথা। আমরা এই মুহূর্তে আছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে। এই মানিকনগর গ্রামের মোহাম্মদ রেজাউল করিম নামের এই যে ব্যক্তি দেখছেন, ইনার 9% এই যে ভিটি বাড়িটা, এবং দীর্ঘ 20 বছর আগে উনি যক্ষা রোগে আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় পড়েছিলেন। ঠিক সেই সময় তার স্ত্রীর নামে এই বাড়িটাকে লিখে দিয়েছিলেন, এবং তার রয়েছে 2টি কন্যা সন্তান, এবং সেই কন্যা সন্তানদের বর্তমানে বিয়েও দিয়েছে। কিন্তু সম্প্রতি 1 বছর যাবৎ তার স্ত্রী তার দেখাশোনা করা এবং তাকে বাড়ি থাকতে দেয় না, এবং তাকে খাবার দাবার সহ রান্নাবান্না সহ কোনো কিছুতেই তাকে থাকতে দেয় না। সে এখন পথের ফকির বলা চলে, এরকম সিচুয়েশন তৈরি হয়েছে। চলুন আমরা তাহলে পুরো ঘটনাটা একটু তার কাছ থেকে জেনে আসি। তাহলে কি হয়েছে আপনার সাথে? আপনার এই যে স্ত্রী বলে আপনাকে বাড়ি থাকতে দেন, একটু ঘটনাটা খুলে বলেন তো। ওইটা আমার স্ত্রী, এর আগে আমি আমার 15 বছর 20 বছর আগে আমার যক্ষা হয়েছিল পরে আমার বউ আমার স্ত্রী মোহরি দিয়া দলিল লেখায় নিয়ে গেছে, আমি জানি না লাস্টে ওই জায়গা হরিরামপুর নিয়ে কয়ে আমার লিখে দেয়, আমি লিখে দিছি একভাবে। কি লিখে দিছেন? ও দলিল করে দিছে একবারে। কি দলিল করে দিছেন? একটা সাপকলা। সাপকলা কি মানে বাড়ি না খেত? খালি বাড়িতে আমার বাড়িতে আছে। কয় শতাংশ জায়গা? এই 9% জায়গা আছে। 9% জায়গা আপনার স্ত্রীর নামে লিখে দিছেন? লিখে দিছি, জি। তো কি কারণে লিখে দিছেন? এখনো ওইটা তো জানি না। সে বলছে যে তুমি মারা গেলি পরে তোমার ওই অন্যজনের ভাগ অংশীদার, ওই জন্য লিখে নিয়েছে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2টা মেয়ে। 2টা মেয়ে? হ্যাঁ, ছেলে নেই যায়। আপনার জায়গা জমি কি বাড়ির 9% আরো আছে? আর না, এই 9% জায়গা আর নাই। আচ্ছা, স্ত্রীর নাম আপনার জায়গা জমি বাড়ি লিখে দিছে? হ্যাঁ, মানে টোটালটাই যা আছে সব লিখে দিছে। এখন লিখে দেওয়ার পরে এখন সমস্যা কি আপনার? সমস্যা এখন হইতেছে আমার বউ আমার বাড়ি থাকতে দেবো না, আমার কাপড় চোপড় ফেলাই দেয়, এটা করে ওটা করে। আরেকদিন মানে কাপড় চোপড় ফেলাই দিবার লাগছে পরে আমি কইছি যে আমার কাপড় চোপড়ি কি দোষ করছে, আমি দোষ করতে করি। এই কই এমনি ঠেলা দিছি, কয়ে ইচ্ছে আমার মারছে, মাইরে তুইল না, এই কইয়া মানুষজন ডাইকে নিয়েছে সব। আপনি এই বাড়িতে থাকেন না? খাওয়া দাওয়া কি এখানেই করেন? এই বাড়িতে থাকি কোনো রকম রাত্র, আর খাই এলাম হোটেলে খাই। এই যে মানে এই জায়গার হোটেল সকালবেলা খোলা থাকে, আর দিন বেলা সিগারেট কিনে খাই আমি। মানে আপনারা খাইতে দেন না, খাইতে না। তাহলে আপনি কামাই রোজগার করেন না, আপনার সংসার চলে কিভাবে? আমার তো আমি এখন কামাই রোজগার করতে পারি না, তাও আমি বাড়িতে আইসে বলছি যে তোমারে আমি ডাউল কিনে দিই, তুমি পাকাই দাও। কয় না, তোমার আমি পাকাইতে পারো না। 2 দিন বলছি। তাহলে সংসার চলে কিভাবে? আপনার ওয়াইফ সংসার চালায় কিভাবে? এই যে ওই যে বড় মেয়ে বিয়ে দিচ্ছি, ওই বড় মেয়ে দিয়ে চালাই আর কি বেশিরভাগ এখন। বড় মেয়ে চালায়? ওটা আমার কাছে বলে। কতদিন যাবত আপনার এই ভাত কাপড় খাইতে দেয় না বা ঘরে থাকতে দেয় না? 1 বছর। 1 বছর হলো। এর মধ্যে কি আপনি স্থানীয় কোনো গণ্যমান্য ব্যক্তিবর্গ বা মেম্বার কাউকে জানাইছিলেন? আমি তেমন জানাইছি মানে কি আশেপাশে মানুষদের যে এরকম আমার বাড়িতে থাকতে দেন, আমার নামাই দিতেছে, এই দেখ। কোনো মেম্বাররা জানাইছিলেন? মেম্বারের মধ্যে ওই যে ইয়ার আগে তাসির মেম্বারে জানাইছি, তাসির মেম্বার বলে তুমি লেখা দিচ্ছ, তুমি চলে যাও গা, 20,000 টাকা নিয়ে দাও। আবার যে সোনামুদ্দি মেম্বার আছে, পরে বলছিলাম যে সোনামুদ্দি মেম্বার বলছে যে এই ইলেকশনের পরে তোমার একটা সমাধান করে দেবো, আমি এই কথা বলছি। তো তাসির মেম্বার 20,000 টাকা নিয়ে চলে যাইতে কয় কেন? আপনি জিজ্ঞেস করলেন না যে আমি 20,000 টাকা নিয়ে চলে যাবো কেন? ওই দিলাম মানে আমার খেদাইব বাড়ি থেকে, এটা আমার রাখবো না। তাসির মেম্বারের স্বার্থ কি আপনার খেদানোর? তাসির মেম্বার হইতেছে আমি বিবাহ করছি, আমার এই চাচা শ্বশুরি বড় মেয়ে, আমি বলছি ছোট জনের মেয়ে। আমি বিয়ে করছি আবার ওই বাড়ি মানে শ্বশুর বাড়ি আর 10-15 বছর আগে। ও আবার পরে বিয়ে করছে, ওরে আমি বিয়ে করেছি। চাচা শ্বশুরের মেয়ে বিয়ে করছে তাসির মেম্বার? হ্যাঁ, আমি ওরে বিয়ে করেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা ভাইরা? বাইরা। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আপনি থাকেন কেমনে? ঘরে কি কি আছে জিনিসপত্র? ঘরের জিনিসপত্র কি আপনাকে দিয়ে গেছে? না, কিছুই দেওয়া তা নাই। আপনি থাকেন কেমনে? চলেন ওই একটু দেখি। আসে এই রুমে আমি থাকি, এই যে রুমে
এখানে চাদর ছিল, বিছনা চাদর ছিল, বিছনা চাদর সব উঠে নিয়ে গেছে, ল্যাপ ছিল, তারপরে বালিশ ছিল, সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে। আমি এখন এই যে দুইটা কম্বল গায়ে খালি থাকি রাত্রে, শীত প্রচুর শীত, বুঝছেন, এইভাবেই কষ্ট করে রয়েছি। আপনার স্ত্রীর বাড়ি নাই কতদিন যাবত? এই তো গেল এলাম 5 দিন 6 দিন হইতো, 5 দিনে একবার বাড়ি যাওয়ার সময় এভাবে তালা টালা দিয়ে চলে তালা গেছে। দিয়ে চলে গেছে। ও, ওই যে এরুমেও তো দেখি যে ইয়ে নাই, ওই চাদর টাদর মনে হয় কিছু না, কিছুই নাই, মানে এই এখানে একটা টিভি ছিল, বুঝছেন, এখানে একটা টিভি ছিল, টিভি নিয়ে চলে গেছে, ফ্যান আসছিল, ফ্যান নিয়ে চলে গেছে সব। আচ্ছা আচ্ছা, এটা কি এই তারিখেই নিয়ে গেছে? এই তারিখই নিয়ে গেছে। তা আপনি কিছু বলেন নাই যেগুলো নিয়ে যাইতেছো কেন, আটকে দিয়ে যাইতেছো কেন? এই কথা যদি আমি বলি আমারে রাখবো, আমারে থইব না একবারে। আচ্ছা, আপনার ইয়ে সোনামদ্দি মেম্বারের কাছে কবে গেছিলেন? আমি গেছিলাম এই যে 4-5 দিন আগে, 4-5 দিন আগে? হ্যাঁ 4-5 দিন আগে গেছি। সোনামদ্দি ভাই আমার এটা সমাধান করে দেন। ওই সোনামদ্দি ভাই বলছে যে আপনি সমাধান এখন তো ইলেকশন হবে, তো ইলেকশনের পরে আমাকে আমি সমাধান করে দেবো, এই কথা বলছে। আর আপনার ইয়ে নাই, ভাই বিরাদার নাই, আপনি কি একাই? আমার ভাই বিরাট দেশে এই বাড়ি আছে, এই জায়গা বাড়ি। আমার ছোট একটা ভাই আছে, মোস্তফা, চা বেচে এই জায়গা। ও অবস্থা গরিব, বুঝছেন, ও একবারে গরিব। সেই জন্য ও আমার কি করব, কিছু করতে পারে না, বুঝছেন। এখানে যে ও যে আমার খাইতে দিব, আমি খাইও না, কিছু জন্য যে 2 সের করে চাল নিয়ে সংসার চলে বই। আমি ওর ভাত আমার পেটে যায় না, 2 সের করে চাল নিয়ে, এইভাবে আর কি। তাহলে আপনার এই বাড়ির লিখে দেওয়ার পর থেকেই আপনার এই অবস্থা। তো খাইতে টাইতে দেন না কতদিন যাবত? খাইতে দেন 1 বছর ধরে, 1 বছর ধরে 1 বছর ধরে খাইতেই দেয় না। মানে আমি বলি যে আমি তো ওরটা খাইতে চাই না, আমি বলছি যে আমি বাজারে করে দেই, তুমি রান্না, তাও রাইন্দে দেবো না, আমাকে রাইন্দে দেবো না, এইটা কি রাইন্দে দেবো না, আমার এই খাওয়াইবো না, আমার দিক পেরিবার না, আমার সবসময় কথা বলে আমার সাথে শয়তান আর জাউরা, 2টা বলেই কথা বলে, আর কোনো কথা বলে না। আর মানে একটু দোষ এই জায়গায় ছেপ ফেলাই লেখা, এই সমস্ত ঝগড়া দিন বইলেই আছে। তারপরে ওই জায়গা থেকে আমার জামা কাপড় ফেলাই দিবার লাগছে। আমি বলছি যে আমি নয় দোষ করতে পারি, জামা কাপড় ফেলাই দাদা, এই কথা কইছে, কতটি ফেলাই দিছে পরে আমি একটু সরাই দিছি পরে। তারপরে ও বলে যে তুমি আমার মারছে, এইটা ওরা মারছি, চিনলা পাল্লা করে মানুষ নিয়ে এসে, তার ছোট মেয়ে এসে আমার ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে আমার মারছে। আপনার এই বিষয়গুলো চেয়ারম্যানরা একটু জানান নাই না? আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানান নাই? এখন চেয়ারম্যান তো ওই যে বলে এই কামাল চেয়ারম্যান, ও নাইতে আরেকদিন শুনলাম বলে আছে জাহাঙ্গীর চেয়ারম্যান, ওর কাছে আমি যাইতে চাইছিলাম। এখন কত বলে যে ও তো অস্থায়ী চেয়ারম্যান, ওর কাছে যাই কোনো লাভ হবে না, এই কথা বলে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি রেজাউল করিমের আপন ছোট ভাই মোস্তফার কাছে। ইনি এই মানিকনগর বাজারে চার দোকান করে থাকেন। আমরা এখন বিষয়টা নিয়ে কথা বলবো ওনার ছোট ভাই মোস্তফার সাথে। আচ্ছা মোস্তফা ভাই, আপনার বড় ভাই রেজাউল করিম, উনি তো মনে হয় 20 বছর আগে ওনার স্ত্রীর নামে এই ওনার বাড়িতে লিখে দিয়েছে। তো 1 বছর যাবৎ আগে নাকি ওনার 1 বছর যাবৎ নাকি ওনার স্ত্রী ওনাকে দেখাশোনা করেন এবং বাড়ি থেকে নামিয়ে দেয়। আসলে এই বিষয়টা কতটুকু সত্য? সম্পর্কে আপনারা কি সম্পূর্ণ সত্য? কিন্তু এ ব্যাপারে আপনারা কি কোনো উদ্যোগী হন নাই এই বিষয়টা মীমাংসার জন্য? আমি কোনো কিছু আসছে লোকের সাথে বলবো, তখন সে বলতে পারবে। না, এর আগে আপনারা কি জানতেন না যে আমরা জানতাম, জানাই কি আপনার ভাই বোনকে আপনারা কিছু বলেন নাই যে আমার ভাই সাথে এরকম কেন করতেছে? বলি শুনে না কথা শুনে না শোনার কারণটা কি? আমি তো সঠিক বলতে পারি না, ও টাকা পয়সা ইনকাম করে দিতে পারে না, সেই জন্য। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে হলো আপনার বাস্তি তারা কি বলে? তাদের সাথে আমার খুব একটা কথা হয় তো তারা খুব একটা ভালো পায় না, কামাই করে দিতে পারে না, এই সমস্যা রয়েছে, কামাই করে দিতে পারে না। এইসব কিন্তু সে কি সুস্থ না অসুস্থ? কি আমার ভাই হ্যাঁ, অসুস্থ, ওই জন্য কি কামাই রোজগার করতে পারে না? কামাই করে করতে পারে না, কোনো জায়গায় যাইতে পারে না, কামাই করতে পারে না। মূলত লোক কামাই রোজগার করতে পারে না দেখে এই অবস্থা, না? কামাই রোজগার করতে পারে না, এই জন্য। আচ্ছা ভাইয়া, সোনামুদ্দি ভাই, আপনার ওয়ার্ডের একজন সদস্য, উনি হচ্ছে রেজাউল করিম। তো 1 বছর যাবত নাকি ওনার স্ত্রী সন্তান ওনাকে দেখাশোনা করে না, বা ওই যে ওনার স্ত্রী ওনার বাবার বাড়িতে গেছেন, ঘরটা তালা মেরে রেখে গেছে, শীতের কাপড় চোপড়ও আটকে রেখে গেছে, ওনাকে নাকি টেক কেয়ার করে না। আর এটার কারণ ওনার সম্পত্তি যেটা ছিল
সেটা নাকি ওনার স্ত্রীর নামে লিখে দিছে জি 20 বছর আগে। তো 1 বছর ধরে ওনার উপরে এই ধরনের টর্চারি করতেছে। তো এই বিষয়টা আপনারা কতটুকু জানেন বা স্থানীয়ভাবে আপনারা বসে এটা ফয়সালার কোনো উদ্যোগ নিয়েছিলেন কিনা? হ্যাঁ, এটা আমরা, আপনি যে প্রশ্নটা করলেন এটা সবটুকুই সঠিক। আমরা স্থানীয়ভাবে উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু ওনার স্ত্রীর অভিযোগ হলো যে তিনি ওনাকে ভরণ পোষণের দায়িত্ব ওনার, কিন্তু উনি সেটা দায়িত্ব পালন করে না। এই অভিযোগের ভিত্তিতে আমরা এটা খতিয়ে দেখছি যে উনি কর্মহীন, উনি কর্ম করতে পারে না, যতটুকু পারে ততটুকু ওনাকে দেয়, কিন্তু সেটা উনি স্বাচ্ছন্দ্য গ্রহণ করে না, বা অতটুকু সে আত্মতৃপ্ত নয়। আর উনি ওনার জায়গায় থেকে উনি ওনার স্ত্রীর নামে অনেক দিন আগে ওনার প্রত্যেক সম্পত্তি, নিজের তো না, ওনার প্রত্যেক সম্পত্তি উনি ওনার স্ত্রীকে অধিক ভালোবাসে তাকে লিখে দেয়। এই সম্পত্তি লিখে দেওয়াটা কি তার কাল হয়ে দাঁড়ালো, কি মনে করেন আপনি? আমি সামাজিক জায়গায় থেকে মনে করি যে না, এটাই ওই সম্পত্তি লিখে দেওয়াটাই তার কাল। এখন তার শারীরিক মানসিক পরিবেশটা ভিন্ন রকম, আর এসে একজন মানে অকর্মার মতো, তার শারীরিক মানসিক কর্ম কোনোটাই তার ইয়েতে পড়ে না। এই জন্যে এটাই আমার মূল ধারণা যে সে সম্পত্তি তার কাল হয়ে দাঁড়াইছে। সে কি আসলে তার সামর্থ্য থাকতে কাজ করে না, নাকি সামর্থ্য নাই অসুস্থতার জন্য? অসুস্থতার জন্য সে কাজ করতে পারে না। সে যখন তার সুস্থ ছিল তখন আমরা অন্তত এতটুকু চাক্ষুষ আমরা দেখতে পাচ্ছি যে সে চাকরি করছে, বাকরি করছে, বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত ছিল, এবং বা তার বাবা যতদিন ছিল তার সাথে সে কর্ম করছে। অতএব এখন যতটা অনুভব করি বা দেখি সেটা হলো যেন কর্মের জন্য তার ডাইন চোখটাও সমস্যা, সে একজনের ডায়াবেটিসের রুগী, সে এখন আর স্বাস্থ্যগত কারণে এই কাজ করতে পারে না, এতটুকু। সুপ্রিয় দর্শক, আমরা কথা বললাম এই স্থানীয় জনপ্রতিনিধি সোনামউদ্দিন সাহেবের সাথে, এবং তিনি আমাদের যেটা জানালেন যে আসলে তিনি মূলত হচ্ছে অক্ষম, যে তার শারীরিক আসলে ফিটনেস নেই কাজকর্মের জন্য, যার ফলে তিনি একজন অসুস্থ রোগী। কিন্তু এই অবস্থার উপরে তার স্ত্রী সন্তান কিন্তু তাকে দেখাশোনা করে না। এটা আসলে আমরা যেটা আমাদের সোনামউদ্দিন ভাই বললেন, এটা একটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং কষ্টকর। তো আমরা চাইবো যে আসলে কোনো স্ত্রী যেন কোনো স্বামীকে এইভাবে অবহেলা না করে, কিংবা কোনো স্বামী যেন কোনো স্ত্রীকে অহেতুক এইভাবে অবহেলা না করে, এবং এই ধরনের ঘটনা যেন সমাজে আর পুনরাবৃত্তি না ঘটে, এই শুভকামনা করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।